ভোরবেলা সূর্যের আলো ধীরে ধীরে নদীর পানিতে পড়ছে। পাখিরা ডাকছে। চিকু ধীরে ধীরে নদীর ধারে এলো পানি খেতে। গজু তখন নদীর মাঝখানে ভেসেছিল। আহা, আজ নদীটাকে কত সুন্দর লাগছে। পানিটা একদম আয়নার মতো পরিষ্কার। এই নদীর ধারে এলেই আমার মনটা ভালো হয়ে যায়। বন্ধু গজু, তুমি সত্যিই ভাগ্যবান। সারাদিন এই ঠান্ডা পানির মধ্যে থাকতে পারো। এই নদী শুধু সুন্দর না, খুব শক্তিশালীও। এই নদী আমাকে শক্তি দেয়। এই নদীর প্রতিটা মাছ, প্রতিটা ঢেউ আমার কথা শোনে। আমি চাইলে এখানে কেউ থাকতে পারবে, আবার চাইলে কাউকে তাড়িয়েও দিতে পারি। তাড়িয়ে দেবে মানে? নদী কি শুধু তোমার নাকি? এখানে তো হরিণ আসে, খরগোশ আসে, পাখিরা আসে। সবাই তো এই নদীর পানি খায়। গজু ধীরে ধীরে রেগে যেতে লাগলো। শোনো চিকু, তুমি জঙ্গলে থাকো তাই জঙ্গলের কথা বলো, কিন্তু নদীর রাজা আমি। এই পানির নিচে আমার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না। আমি চাইলে এক লেজের আঘাতে বড় গাছ ফেলে দিতে পারি। তাই এই নদীতে কি হবে সেটা আমি ঠিক করব। শুধু শক্তি থাকলেই কেউ রাজা হয় না বন্ধু। রাজা হতে হলে দয়া থাকতে হয়, ভালো মন থাকতে হয়, সবাইকে নিজের মনে করতে হয়। তুমি শুধু জোর দেখিয়ে সবাইকে ভয় দেখাও। এই কথা শুনে গজুর চোখ লাল হয়ে গেল। চুপ! তুমি একটা ছোট্ট শিয়াল হয়ে আমাকে জ্ঞান দিচ্ছ? তুমি জানো আমি কে? এই নদীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী আমি। বাঘও আমাকে ভয় পায়। চিকু রেগে গেল। ভয় দেখিয়ে বড় হওয়া যায় না গজু। তুমি শুধু শক্তির কথা বলো, কিন্তু আমি যদি চাই, আমার বুদ্ধি দিয়ে তোমাকে হারিয়ে দিতে পারি। তাহলে চেষ্টা করে দেখো। আজ থেকে তুমি নদীর ধারে আসতে পারবে না। আমি তোমাকে এই নদী থেকে দূরে রাখব। আমি প্রতিদিন আসব, দেখি তুমি কি করতে পারো। তারপর দুজন দুদিকে চলে গেল, কিন্তু তাদের রাগ কমল না। জঙ্গলে খবর ছড়িয়ে পড়ল। সেই বিকেলেই পুরো জঙ্গলে খবর ছড়িয়ে পড়ল। বানররা গাছে বসে আলোচনা করতে লাগল। খরগোশরা ভয়ে কাঁপতে লাগল। হরিণরা চিন্তায় পড়ে গেল। এক বুড়ো কচ্ছপ ছিল, তার নাম ধীরু। সে খুব শান্ত আর জ্ঞানী ছিল। ধীরু সবাইকে ডেকে বলল, এই ঝগড়া ভালো দিকে যাবে না। কুমির শক্তিশালী, শিয়াল বুদ্ধিমান, দুজনের কেউ হারতে চাইবে না। আর যখন দুই জেদি প্রাণী ঝগড়া করে, তখন পুরো জঙ্গল কষ্ট পায়। এক বানর বলল, তাহলে কি করা যায় দিরু কাকা? ওদের বোঝাতে হবে বন্ধুত্ব ভাঙা খুব সহজ, কিন্তু আবার জোড়া লাগানো খুব কঠিন। রাতে চিকু নিজের গুহায় বসে ভাবতে লাগল। গজু শুধু নিজের শক্তি নিয়ে গর্ব করে। ওকে একটা শিক্ষা দিতে হবে। ওকে বুঝাতে হবে শুধু জোর থাকলেই সব হয় না। পরদিন সকালে চিকু নদীর ধারে এলো। গজু তখন পানির নিচে লুকিয়েছিল। হঠাৎ গজু লাফ দিয়ে উঠে এলো। আজ আবার এসেছো? আমি তো বলেছিলাম এখানে আসতে না। চিকু ভয় পেলেও সেটা প্রকাশ করল না। আমি কাউকে ভয় পাই না, নদী সবার। গজু প্রচণ্ড রেগে চিকুর দিকে এগিয়ে গেল। তখন চিকু দ্রুত একটা গাছে উঠে পড়ল। চিকু ওপর থেকে বলল, দেখলে, তুমি যতই শক্তিশালী হও, বুদ্ধির কাছে হার মানতেই হবে। গজু দাঁত কিরমির করতে লাগল। সেই রাতেই আকাশ কালো হয়ে গেল। বজ্রপাত শুরু হলো। প্রচণ্ড ঝড় উঠল। নদীর পানি ফুলে উঠল। চারদিকে ভয়ঙ্কর অবস্থা। অনেক প্রাণী নিরাপদ জায়গায় পালাতে লাগল। চিকু তখন জঙ্গলের মাঝখানে ছিল। হঠাৎ চারদিক পানি দিয়ে ভরে গেল। এ কি, পানি এত দ্রুত বাড়ছে কেন? আমি তো বের হতেও পারছি না। সে একটা ছোট্ট টিলার উপর উঠে দাঁড়ালো।
কিন্তু পানির উচ্চতা বাড়তেই থাকল। অন্যদিকে গজু নদী থেকে সবকিছু দেখছিল। সে মনে মনে বলল, চিকু আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু ও যদি ডুবে যায় তাহলে তো মারা যাবে। না, আমি এটা হতে দিতে পারি না। দ্রুত আমার পিঠে ওঠো, আর দেরি করলে বাঁচতে পারবে না। তুমি তুমি আমাকে বাঁচাবে? ঝগড়া পরে হবে, এখন জীবন বাঁচানো দরকার। চিকুর চোখে পানি চলে এলো। সে ধীরে ধীরে গজুর পিঠে উঠল। গজু প্রচণ্ড স্রোতের মধ্যে সাঁতরাতে লাগল। বজ্রপাত হচ্ছিল, বড় বড় ঢেউ আসছিল, কিন্তু গজু থামল না। অবশেষে সে চিকুকে নিরাপদ জায়গায় পৌঁছে দিল। বন্ধুত্ব ফিরে এলো পরদিন সকাল। ঝড় থেমে গেছে, চারদিকে শান্ত পরিবেশ। চিকু চুপচাপ গজুর দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, বন্ধু, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি ভাবতাম তুমি শুধু রাগী আর অহংকারী, কিন্তু আজ তুমি নিজের জীবন বিপদে ফেলে আমাকে বাঁচিয়েছ। আমিও ভুল করেছি চিকু। আমি শুধু নিজের শক্তি নিয়ে গর্ব করতাম, কিন্তু আজ বুঝেছি শক্তির থেকেও বড় হল বন্ধুত্ব। তাহলে আবার বন্ধু? হ্যাঁ বন্ধু, আজ থেকে আমরা আবার বন্ধু। গজু হেসে বলল। গজু বলল, হ্যাঁ বন্ধু, আজ থেকে আমরা আবার বন্ধু। সব প্রাণী আনন্দে চিৎকার করে উঠল। বানররা নাচতে লাগল, পাখিরা গান গাইতে লাগল, আর নদীর ওপর সুন্দর সূর্যের আলো পড়তে লাগল। অহংকার আর ঝগড়া কখনো ভালো ফল দেয় না। শক্তি আর বুদ্ধি একসাথে থাকলে তবেই সত্যিকারের বন্ধুত্ব তৈরি হয়। আরে ও বাসা, তুমি এখানে কি করছো? এখান থেকে হটে যাও, না হয় মারবো, কানে পড়বে ড্রেনে। তুমি কি বলছো? ভাষাটা ঠিক কর, না হয়তো আমার বাবাকে ডেকে নিয়ে আসবো বে কেলারাম। আবে, তোর মাকেও ডেকে নিয়ে আসবি? তোর মায়ের সঙ্গে আমি মারামারিতে পারবো না, আর তোর বাপ এলে তোকেও মারবো, তোর বাপকেও মারবো। তুই আমার মাকে নিয়ে উল্টো পাল্টা বলছিস। দাঁড়া কেলারম, আমার মাকে ডেকে আনছে। ওর মা বিশাল ডেঞ্জার নাকি রে? পালাই না হয়তো আমকে কেলিয়ে দেবে। মেয়ে মানুষ সঙ্গে পারবো না। মেয়েদের মারা হবে না তাহলে? বড় কেস হয়ে যাবে না? না পালাই। সরে যা, সরে যা, রাস্তা ছাড়, কাজ আছে, পরে দেখব। পালাচ্ছে? ও দাঁড়াও, মাকে ডেকে আনি। না, মাকে গিয়ে বলি যে আমাকে একজন ভয় দেখাচ্ছিল, আবার বলছিল তোর মাকে ডেকে আনগা, তোর বাবা কিছু করতে পারবে না। এ মা, ওই ছুনালা বলল, বইছিল নাকি যে তোকে ডেকে নিয়ে আসতে তোর সঙ্গে মারামারি করবে। যে আমি বললাম তুই দাঁড়া, আমি মামাকে ডেকে নিয়ে আসি। আমি আমার মাকে ডেকে নিয়ে আসি, তোর সঙ্গে মারামারি করাবো। ছুঁড়া ভুইয়ে পালিয়ে গেল। হারামিটা কেড়ে আমকে ডেকে নিয়ে যেতে পর্তিস দিতাম কেলিয়ে। পালিয়েছে, যখন দেখা হবে তখন তোমাকে বলবো। বেশ, ভাত খেয়ে নে। তোর বাপ ভেড়ুয়াকে ডাক, আমার জান জ্বলিয়ে দিল। কেলোরামটা ওইখানে খেলা করছে, ডেকে আন। আমি যাব না। আমার কথায় আসবে না আব্বা? আরে যা গিয়ে বলো মা ডাকছে এসো, না হলে মা আসবে। এসে কেলাবে, চেন তো আমার মাকে। ও আব্বা, মা ডাকছে, শুনতে পাচ্ছ? চলো তাড়াতাড়ি চলো।
মা বলল, তাড়াতাড়ি এসো, ভাতটা খেয়ে নাও, না হলে কিন্তু তোমার কপালে বিপদ আছে। কেনে রে তোর মা লাটের বাট, নাকি তোর মার ডাকলেই চলে যাব? আমি এখন যেতে পারবো না। তোর মাকে বলগা গিয়ে চল, যা। দাঁড়াও মা, আসুক, তখন তুমি ভয়ে ছুটে পালাইও না যেন। হ্যাঁ, ওদের সামনে তুমি বাঘ হওয়ার চেষ্টা করছো নাকি? এ যা বলছি না, না খাবি ধার কতক। লোকটা কি রে? মায়ের একটাও কথা শুনে না। বেশ, আমি পালাচ্ছি, মা আসছে। এ মা, তোমার হাজবেন্ড বলল তোর মাকে আমি চিনি না, আমি ঠিক টাইম হলে যাব। তাই বলছে আব্বা বাড়ি এলে ওকে ঘাড় কতক লাগাইও যেন, আমি দেখব। কেন রে, তোর বাপকে মেলে তোর খুব ভালো হয় নাকি? তুই খুশি হস নাকি? হ্যাঁ গো, লোকটা খালি সবারই সামনে আমাকে অপমান করে, জানো, আমি বড় হয়েছি না। এবারই যায় রে, বউ আবার ঝগড়া করবে। অনেকক্ষণ হয়ে গেল তোদের সঙ্গে বসা, এবার একটু বাড়ি যাই। যে বউয়ের সঙ্গে খানিক ঝগড়া করি। বাড়ি যাস না, বাড়ি গেলে তোর বউ তোকে কেলাবে। এখানে বসে বসে আড্ডা মার। বাড়ি যাবি আর তোর বউ তোকে কেলাবে। যাস না। বড়ি না রে, যায় না। ও জামে, ও এখানেই চলে আসবে, বুঝলি? বাড়ি যাই, তোরা বস, আমি বাড়ি থেকে আসি। এ লাট সাহেবের বেটা, তুমি সাপের 5 পা দেখেছ? তোমাকে তোমার ছেলে ডাকতে যায় নাই জানো না? মাঠে যেতে হবে, ছাগলের জন্য ঘাস কেটে আনতে হবে, ওই জন্যেই তো তোমার সঙ্গে এত তো ঝগড়া হয়। এ বকিস না, বেশি বকিস না। দে ভাতকা দে, খায় খেয়ে দে। ঘাস কেটে আনছি, তোর ছেলেকে বল ঘাস কেটে নিয়ে আসতে। খালি আমি একাই নিয়ে আসবো? আরে আমার ছেলে ছোট, মাঠে যাবে না, মাঠে সাপ আছে, আমার ছেলে মাঠে যাবে না। তুমি যাও, বুড়ো ভাম বসে বসে খাচ্ছ, যাও মাঠে যাও। হ্যালো, মাঠের সাপ তোর ব্যাটাকে কামড়াবে আর আমাকে কামড়াবে না। হ্যালো, তোর একবারে আমার প্রতি মায়া নাই, ওই জন্য বলে রে, মা মাই হয়, আর বউ কোনোদিন মায়ের জায়গা নিতে পারে না। ও বেশি গুদামো করো না, যাও দিয়ে ঘাসটা কেটে নিয়ে এসো, গুদামও বাই করে দেব। একটা ছোট্ট গ্রামের নাম ছিল শালবন। চারদিকে বড় বড় গাছ, বাঁশঝাড় আর কুয়াশায় ঢাকা পথ। গ্রামের মানুষ খুব শান্তিতে থাকত, কিন্তু একটা কথা সবাই ফিস ফিস করে বলতো, রাতে নাকি জঙ্গলে ডাইনি ঘোরে। রাত হলেই অদ্ভুত আওয়াজ শোনা যেত, কেউ বলতো কান্না, কেউ বলতো হাসি। সেই গ্রামেই থাকত এক যুবক, তার নাম ছিল রাহাত। সে খুব সাহসী ছিল, কারো কথা সহজে বিশ্বাস করত না। একদিন গ্রামের চায়ের দোকানে সবাই গল্প করছিল। আমি নিজের চোখে দেখেছি, সাদা কাপড় পরে একটা ডাইনি উড়ে বেড়ায়। যার সামনে যায় সে অসুস্থ হয়ে পড়ে। এসব ভয়ের গল্প, ডাইনি বলে কিছু নেই। সবাই চুপ হয়ে গেল। বৃদ্ধ লোকটা ধীরে বলল, বাবা, বেশি সাহস ভালো না। পরের দিন বিকেলে রাহাত নদীর ধারে গেল। সেখানে সে একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটার নাম ছিল নীলা। খুব সুন্দর, শান্ত আর চুপচাপ। নীলা একা বসে নদীর পানিতে হাত দিচ্ছিল। তুমি কি এই গ্রামে নতুন এসেছো? হ্যাঁ, আমি কাছের জঙ্গল পাড়ায় থাকি।
তোমাকে আগে কখনো দেখিনি। আমি খুব কম বাইরে বের হই। রাহাত মেয়েটাকে খুব ভালো মনে করল। ধীরে ধীরে তাদের কথা বাড়তে লাগলো। কয়েক মাস পর তারা বিয়ে করল। গ্রামের সবাই অবাক হয়ে গেল, কারণ কেউ নীলার পরিবারকে কখনো দেখেনি। বিয়ের পর প্রথম কয়েকদিন সব ভালোই চলছিল, কিন্তু ধীরে ধীরে রাহাত কিছু অদ্ভুত ব্যাপার খেয়াল করল। প্রতিদিন রাত গভীর হলে নীলা কোথাও চলে যেত, সকালে আবার ফিরে আসত। রাহাত বলল, তুমি রাতে কোথায় যাও? তুমি কখনো আমার পিছু নিও না, কেন? তাহলে বড় বিপদ হবে। এই কথা শুনে রাহাতের সন্দেহ আরও বাড়ল। এক রাতে রাহাত চুপচাপ নীলার পিছু নিল। আকাশে কালো মেঘ, চারদিকে ঝিঁঝি পোকার ডাক। নীলা জঙ্গলের ভেতরে ঢুকে গেল। নীলার শরীরের চারপাশে কালো ধোঁয়া ঘুরছে। তার চোখ লাল হয়ে গেল। সে ধীরে ধীরে ডাইনির রূপ নিল। রাহাত ভয়ে কাঁপতে লাগল। এটা কিভাবে সম্ভব? কে সেখানে? রাহাত গাছের আড়ালে লুকিয়ে পড়ল। তারপর সে দেখল নীলা একটা পুরনো গাছের সামনে দাঁড়িয়ে কাঁদছে। নীলা বলল, আমি আর এভাবে থাকতে চাই না। রাহাত অবাক হয়ে গেল। ডাইনি হয়েও নীলা কাঁদছে কেন? রাহাত সব কথা জিজ্ঞেস করল। নীলা অনেকক্ষণ চুপ করে রইল। তারপর কাঁদতে কাঁদতে সত্যি বলল, আমি জন্ম থেকে ডাইনি না। তাহলে? অনেক বছর আগে এক কালো জাদুকর আমাকে অভিশাপ দিয়েছিল। দিনে আমি সাধারণ মেয়ে থাকব, কিন্তু রাতে ডাইনিতে পরিণত হব। রাহাত চুপ হয়ে গেল। নীলা আবার বলল, আমি কাউকে কষ্ট দিতে চাই না, তাই সবার থেকে দূরে থাকতাম। রাহাত এবার বুঝল নীলা খারাপ না, সে শুধু অভিশপ্ত। গ্রামের এক বৃদ্ধ ফকিরের কথা মনে পড়ল রাহাতের। লোকটা নাকি সব রহস্য জানে। তারা দুজনে পাহাড়ের ওপারের কাছে গেল। ফকির চোখ বন্ধ করল। ফকির বলল, আমি সব জানি। তাহলে নীলাকে বাঁচানোর উপায় বলুন। ভালোবাসা আর সাহসী এই অভিশাপ ভাঙতে পারবে। আমি কি করতে পারি? পূর্ণিমার রাতে কালো জঙ্গলের পুরনো গাছের নিচে দাঁড়াতে হবে। পূর্ণিমার রাত এলো। চারদিকে ঠান্ডা বাতাস। নীলা আবার ডাইনির রূপ নিতে শুরু করল। তার চোখ লাল হয়ে উঠল। সে কষ্টে চিৎকার করছিল। নীলা বলল, রাহাত, তুমি পালাও। না, আমি তোমাকে ছেড়ে যাব না। হঠাৎ চারদিকে ঝড় শুরু হলো। পুরনো গাছটা কাঁপতে লাগলো। তারপর এক কালো ছায়া বেরিয়ে এলো। সেই জাদুকরের আত্মা। ছায়াটা গর্জে উঠল। এই অভিশাপ কেউ ভাঙতে পারবে না। রাহাত চিৎকার করে বলল, ভালোবাসার শক্তি তোমার কালো জাদুর চেয়ে বড়। হঠাৎ এক ঝলক আলো চারদিকে ছড়িয়ে পড়ল। নীলার শরীর থেকে কালো ধোঁয়া বের হয়ে গেল। ডাইনির রূপ মিলিয়ে গেল। সকাল হতেই সব শান্ত হয়ে গেল। নীলা এবার পুরোপুরি সাধারণ মানুষ হয়ে গেল। তার চোখে আনন্দের জল। নীলা বলল, আমি মুক্ত। এবার আর কেউ তোমাকে ডাইনি বলবে না। তারপর তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। আর শালবনের মানুষ আজও বলে, সত্যিকারের ভালোবাসা সবচেয়ে বড়।